তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ থেকে তোমাদের আমি এইচএসের প্রপার রিভিশন শুরু করছি। আজ তোমাদের আমি কে বাঁচে গল্পের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ গল্পটাকে কয়েকটি পর্বে ভাগ করে নেওয়া হয়েছে। আজ তার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার একটাই কারণ, যাতে তোমাদের শর্ট কোয়েশ্চেন বাদ না যায়। অর্থাৎ তোমরা এমসিকিউ এবং এসিকিউ যাতে ভালোভাবে পারো, ঠিক সেই জন্যেই কিন্তু এই আলোচনাটা করা। তাই তোমরা ভালোভাবে কিন্তু শুনবে গল্পটা, এবং কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং শর্ট কোয়েশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই বারবার করে বলছি ভালোভাবে কিন্তু গল্পটা শুনবে, ঠিক আছে? আরেকটা কথা, বড় কোয়েশ্চেন সমস্তটাই লেখানো আছে, তোমরা যারা এখনও লেখনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের প্রথম পর্বটি নিয়ে আলোচনা শুরু করা যাক। তো দেখো, প্রথমে একটা কথা বলে নিই, বোঝাতে যদি বাইরে কোনো আওয়াজ এসে থাকে, অর্থাৎ এই সময় একটু বাইরে গাড়ি বেশি চলে, সেজন্য কিন্তু সরি, একটু কোঅপারেট করে নিও। দেখো, তো কে বাঁচায় কে বাঁচে, গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। প্রথমে একটু বলে নিই যে এটা মনে রাখবে যে কে বাঁচে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, এবং এটি প্রথম ভৈরব পত্রিকার শারদ সংখ্যায় প্রথম প্রকাশ ঘটে, ঠিক আছে? যদি প্রশ্নতে আসে যে কে বাঁচে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, তো বলবে ভৈরব পত্রিকায়। এবং এটির প্রেক্ষাপট যদি আসে যে কোন প্রেক্ষাপটে এই কে বাঁচে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তো প্রেক্ষাপট হলো 1350 বঙ্গাব্দ বা 1943 খ্রিস্টাব্দের মন্বন্তর। এই প্রেক্ষাপটে কিন্তু কে বাঁচে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ঠিক আছে? এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্ট্যান্ট। যেগুলো ইম্পর্ট্যান্ট আমি বলে যাব, একটু ভালোভাবে শোনো। দেখো, তো কি প্রথমে হলো, সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। তাহলে কে অনাহারে মৃত্যু দেখেছিল? মৃত্যুঞ্জয়। তাহলে এখানে প্রধান চরিত্রকে মৃত্যুঞ্জয় প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। অর্থাৎ আমরা তো এমন অনেক ঘটনা দেখে শুনে থাকি, কিন্তু হয়তো আমাদের চোখে পড়ে না। তেমনি মৃত্যুঞ্জয়ও এই ফুটপাতে মৃত্যুর কথা আগে শুনে এসেছিল, কিন্তু আজকে প্রথম চোখে পড়ল। ফুটপাতে হাঁটার তার বেশি প্রয়োজন হয় না। তাহলে কোথায় হাঁটা তার বেশি প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের? ফুটপাতে। এবং ফুটপাতে মৃত্যুঞ্জয় কি দেখেছিল? অনাহারে মৃত্যু। নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। সে ফুটপাতে বেশি হাঁটাচলা করে না, তাই তার আগে চোখে পড়েনি। এবং যেহেতু আজকে প্রথম গেছে, তাই দর্শনটা সেদিন প্রথম হয়েছে। এবং সে যদি আগে যেত তাহলে তার দর্শনটা আগেই হয়ে যেত, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে। তাহলে বাড়ি থেকে বেরিয়ে সে কোথায় ওঠে যদি প্রশ্নটা আসে, তাহলে হবে ট্রামে ওঠে। নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ার ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। অর্থাৎ বাড়িটা তার কোথায়? শহরের এমন একটি নিরিবিলি জায়গায়, যেখানে বেশি ফুটপাত নেই, সেইখানে মৃত্যুঞ্জয়ের বাড়ি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে যদি প্রশ্ন আসে যে বাজার আর কেনাকাটা কে করে, তো হবে মৃত্যুঞ্জয়ের চাকর ও ছোট ভাই। তাহলে এখান থেকে কি হলো? কে অনাহারে মৃত্যু দেখেছিল? মৃত্যুঞ্জয় কোথায় দেখেছিল? ফুটপাতের ধারে। তারপর সে বাড়ি থেকে বেরিয়েই কিসে চড়ে? ট্রামে। এবং নামে কোথায়? প্রায় অফিসের দরজায়। তাই তার আগে কখনো অনাহারে মৃত্যুর দর্শনটা হয়নি। তার বাড়ি কোথায়? শহরের এক নিরিবিলি অঞ্চলে। এবং আরেকটা প্রশ্ন হলো যে বাজার আর কেনাকাটা কে করে? চাকর আর ছোট ভাই। দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। তো মাত্র কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ স্বাভাবিক শরীরটা তার অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। তাহলে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়।
শরীরে, অর্থাৎ অনেক সময় তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে যখন দেখবে আমাদের অনেক বেশি কষ্ট হয়, সেটার জন্য হয়তো চোখে জল পড়ে, কিন্তু দেখবে ভেতরে ভেতরে একটা আমাদের কষ্ট হয়ে থাকে। সেটা কিন্তু সেটা যে আর হচ্ছে সেই বুঝতে পারে। এবং তার সাথে কি শারীরিক এবং মানসিক একটা বেদনা, এবং তার সাথে দেখবে একটা শারীরিক কষ্টবোধ হতে থাকে। ঠিক আছে, তো মৃত্যুঞ্জয়েরও ঠিক সেরকমই শারীরিক কষ্টবোধ আর মানসিক কষ্টবোধ একসাথে কিন্তু চলছিল। অফিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। তো যদি প্রশ্ন আসে যে সে কখন রীতিমতো কাবু হয়ে পড়েছে, তাহলে বলবে যে অফিসে পৌঁছে যখন সে নিজের ছোট কুঠুরিতে ঢোকে, ধপ করে চেয়ারে বসে পড়ে, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। এবং কেন কাবু হয়ে পড়েছে? কারণ মৃত্যুঞ্জয় সেদিন প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল ফুটপাতের ধারে। ঠিক আছে, এর আগে সে কখনো এরকম মৃত্যু দেখেনি, কারণ তার বেশি ফুটপাত দিয়ে যাওয়া আসা হয় না। এবং সেহেতু সেদিন তার প্রথম চোখে পড়েছিল, তাই সে রীতিমতো কাবু হয়ে তার নিজের কেবিনে, অর্থাৎ ছোট কুঠুরিতে ঢুকে ধপ করে চেয়ারে বসে পড়ে কাবু হয়ে পড়ে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে, একটু বসলো এবং তারপরে সে কলঘরে উঠে গেল। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগড়ে দিল। দেখো, গল্পটা যখন যদি পড়ো তোমরা রিডিং, তাহলে তো খুব ভালো, এবং যদি শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু 2-1বার ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জলপান করছে। দেখো, বলে রাখি যে নিখিল এখানে কিন্তু মৃত্যুঞ্জয়ের বন্ধু। সে পাশের কুঠুরি থেকে যখন মৃত্যুঞ্জয়ের খবর নিতে এসেছিল, তখন মৃত্যুঞ্জয় কি করছিল? মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জলপান করছিল। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। ঠিক আছে, তাহলে প্রশ্ন যদি এসে থাকে যে মৃত্যুঞ্জয় যখন কলঘর থেকে এলো, তারপর তার কাছে কে এসেছিল? নিখিল এসেছিল। এবং নিখিল যখন এসেছিল তখন মৃত্যুঞ্জয় কি করছিল? কাচের গ্লাসে জলপান করছিল, এবং তারপর গ্লাসটা নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল। এরপরে দেখো, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, অর্থাৎ অফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় সমপদে কাজ করে। মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কিসের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি মাইনে পায়। তো একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকা বেশি মাইনে পায়। নিখিল কেমন? নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। খুব ইম্পর্টেন্ট, যেগুলো পড়াচ্ছি ভালোভাবে শোনো। নিখিল কেমন? রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়ের ক বছর আগে সে বিয়ে করেছিল? 2 বছর আগে সে বিয়ে করেছিল, এবং এখন তার সন্তান 2টি, অর্থাৎ নিখিলের। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে কাটিয়ে দিতে চায়। প্রশ্ন অনেকবার এসেছে যে অবসর সময়টা নিখিল কিভাবে কাটাতে চায়? অবসর সময়টা নিখিল বই পড়ে আর একটা চিন্তার জগৎ করে তুলে কাটিয়ে দিতে চায়। এরপর দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। হয়তো মৃত্যু একটা অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। কে? নিখিল। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে না। মৃত্যুঞ্জয়কে নিখিল কেন ভালোবাসে? শুধুমাত্র সে শান্ত, নিরীহ, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ সরল বলেও নয়। মানব সভ্যতার সবথেকে প্রাচীন ও সবথেকে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে ঐতিহ্য মানে মানব সভ্যতার যে প্রাচীন একটা ধারা রয়েছে, সে আদর্শবাদ অর্থাৎ রীতিনীতির আদর্শবাদের জন্য তাকে সে ভালোবাসে। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না।
দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ ও নিস্তেজ নয়, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের যে মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া চলছে সেগুলি খুব শ্লথ অর্থাৎ ধীরগতি এবং নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে, দেখো মানুষের জগতে তারও একটি অংশ। অব্যয়কে অর্থাৎ ও এবং কিন্তু এগুলি তো অব্যয়, এগুলিকে অনেক চেষ্টা করেও ভাষাবিদরা কিন্তু কখনোই শব্দরূপে পরিবর্তন করতে পারেনি, অযথা শুধুমাত্র সময় নষ্ট হয়েছে। ঠিক আছে, তো অব্যয়কে কখনোই শব্দরূপ দেওয়ার হয়নি, অর্থাৎ করতে পারেনি। ঠিক সেরকমই শক্তির একটা উৎস আছে, অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় যে বহু শক্তি ক্ষয় হয়ে গেছে। তো প্রশ্ন যদি আসে যে কাকে শব্দরূপ দেওয়ার চেষ্টায় বহু শক্তি ক্ষয় হয়ে গেছে, তো হবে অব্যয়কে। মানুষের জগতে তারও একটি অংশ, মানুষের জগতে তার একটি অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। দেখো এখানে দেখতে কি অসুবিধা হলো, মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। নিখিল এটাই ভাবে যে সে যদি মৃত্যুঞ্জয় হতো তাহলে কোনো অসুবিধা ছিল না বা খারাপ হতো না, কারণ মৃত্যুঞ্জয় খুবই আদর্শবাদের কল্পনা তাপস মানুষ, অর্থাৎ পচা আদর্শবাদকে অনেক বেশি ধরে রাখার মানুষ। দেখো মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সরষিতে আটকানো মৌমাছির মতো সে মাথা ঘুরছে। সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহিত অনুচিত কাঠিন্যে, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে কিছুক্ষণ দেখেই নিখিল বুঝতে পারল তার বড় একটা সমস্যা হয়েছে এবং সে সমস্যার জন্যই সে সরষিতে আটকানো মৌমাছির মতো, অর্থাৎ যে কাঁচের দরজা জানলার যে পাল্লা, কাঁচের জানলার যে পাল্লা, সেখানে মৌমাছি আটকে যেমন মাথা ঘুরে, ঠিক সেরকমভাবেই সে সরষিতে আটকানো মৌমাছির মতো মাথা ঘুরছে এবং সেই সমস্যার অকারণ অনুচিত একটা সমস্যার সমাধান বার করার চেষ্টা করছে। এরপর কি হলো হে তোমার, নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। অর্থাৎ নিখিল মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করল যে তোমার কি হলো। মরে গেল, না খেয়ে মরে গেল। আনমনে অর্থবাসনে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় তখন কি বলতে শুরু করলো যে মরে গেল, না খেয়ে মরে গেল। কে মরে গেল? পরে ফুটপাতে একটা লোককে সে অনাহারে মৃত্যু দেখেছে, সেটাই সে বলছে মরে গেল, না খেয়ে একটা লোক মরে গেল। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়, অর্থাৎ নিখিল বুঝতে পেরে গিয়েছিল যে অনাহারে মৃত্যু সহজবোধ্য ব্যাপার, কারণ নিখিল আগে অনাহারে মৃত্যু ফুটপাতে দেখেছে, তাই তার কাছে ব্যাপারটা তেমন কিছু নয়। ঠিক আছে, কিন্তু মৃত্যুঞ্জয় যেহেতু সে ব্যাপারটা প্রথম দেখেছে, আগে শুধুমাত্র পেপারে বা বইয়ে এসবে পড়ে এসেছে, কখনো কিন্তু সে বা লোকের মুখে শুনে এসেছে কিন্তু দেখেনি, কিন্তু সেদিন সে প্রথম দেখলো। ঠিক আছে, এবং এই সাধারণ ব্যাপারটা কিন্তু মৃত্যুঞ্জয় আরও সবারই মতো সাধারণভাবে নিতে পারছে না। ঠিক আছে, দেখো একটু আওয়াজ হবে, দাঁড়া একটু থামি, তারপর বলছি আবার। সে এই সময় বাইরে একটু আওয়াজ, গাড়িগুলো বেশি যায়। ঠিক আছে, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলি কেটে, অর্থাৎ যত না ভাবা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজনের তুলনায় সে ভাবছে মৃত্যুঞ্জয়। ঠিক আছে, তাই এক্সট্রা আরও মাল মশলা সে দোকান নিজের, দেখো আমরা যখন ভাবতে শুরু করি, ভাবতে গেলে তো আমরা অনেক কিছু ভেবে ফেলি, কিন্তু এত ভাবার অনেক সময় প্রয়োজন হয় না। ঠিক আছে, তাই যারা ওভার থিঙ্কিং করে তারা এটা ভালোভাবে বুঝবে যে যতটা ভাবার প্রয়োজন হয় না তার থেকে যখন অনেক বেশি আমরা ভাবি তখন সেটা এক্সট্রা ভাবা। ঠিক সেই রকমই যতটা ভাবার প্রয়োজন নেই, মৃত্যুঞ্জয় তার থেকে অনেক বেশি ভাবছে। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি, ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট।
ক্ষুধার যাতনা বেশি না যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? মৃত্যুঞ্জয় প্রশ্ন করছে যে ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে গেলে। সব ভাবছে যে না খেয়ে মরলে মানুষের কতটা কষ্ট হয়, কীরকম কষ্ট হয়। ক্ষুধার যাতনা বেশি না অর্থাৎ ক্ষুধার যন্ত্রণা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এগুলো মৃত্যুঞ্জয় ভাবছে। এরপর দেখো, অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। অর্থাৎ সে এই জিনিসগুলো সে ভাবছিল, কিন্তু যখন প্রশ্নের উত্তর দিল তখন সে অন্য উত্তর দিল। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? তাহলে নিখিল যখন মৃত্যুঞ্জয়কে প্রশ্ন করলো, তার উত্তরে সে কি বলল? ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা মরে গেল, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনে এতকাল 4 বেলা খেয়ে এসেছি পেট ভরে। অর্থাৎ মৃত্যুঞ্জয় কত বেলা খেয়ে এসেছি? 4 বেলা। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পায় না কি করে সময় কাটাবে। ধিক, শতধিক আমাকে। অর্থাৎ মৃত্যুঞ্জয় বলছে এদিকে রিলিফ ওয়ার্ক, অর্থাৎ যে ফুটপাতে মানুষদের খেতে দেওয়া, তাদের জামা কাপড় দেওয়া বা তাদের ওষুধপত্র দেওয়া, এসবের রিলিফ ওয়ার্কে লোকের অভাবে রিলিফ ওয়ার্ক ঠিক করে হচ্ছে না। আর এদিকে মৃত্যুঞ্জয় কী ভাবছে যে সে কীভাবে তার ফাঁকা সময়টা কাটাবে। ধিক, শতধিক আমাকে। অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার জানাচ্ছে যে এত কাজ থাকতেও আমি এটা ভেবে পাই না যে আমি সময় কাটাবো কী করে, অথচ এত কাজ পড়ে রয়েছে আর আমি এদিকে 4 বেলা পেট ভরে খেয়ে চলেছি। ঠিক আছে, তাই এত দূরই আজকে প্রথম পর্বটা আলোচনা করব। পরের পর্বটা সেকেন্ড দিন আলোচনা করব। ততদিনে এতটা কিন্তু ভালোভাবে রিডিং করবে, ঠিক আছে? এবং বড় প্রশ্ন সকল প্রায় সমস্তই লেখানো আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং যারা নোটস কিনতে চাইছো তারা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করো, তাদের জন্য ডিটেলস আমি বলে দেবো, ঠিক আছে? এবং সকলে ভালো করে পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে জানিও, তোমাদের রেজাল্ট ভালো হবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই, ঠিক আছে? চলো, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো এবং ভালো থেকো। থ্যাংক ইউ।